আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াশোনা করব কোষ এবং কোষের বিভাজনের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অধ্যায়টা নিয়ে। সো লাইট অন। তো দুঃখিত, আমি কোষ এবং কোষের গঠন নিয়ে আলোচনা করব। আমি কোষ এবং কোষ বিভাজন বলে ফেলেছি। বোটানি প্রথম অধ্যায় কোষ এবং কোষের গঠন, এটার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নিয়ে। চাইলে ভিডিওটা কেটে আবার নতুন করে শুরু করতে পারতাম, কিন্তু এই ইন্ট্রোটা দেওয়া অনেক বেশি ঝামেলা। আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েশন করতে আসিনি, পড়াশোনা করতে এসেছি। সো লেটস গো। দেখো, প্রথমত প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ সেল বা কোষ কী। তো কোষ এবং কোষের গঠন অধ্যায়তে প্রশ্ন আসতেই পারে যে কোষ জিনিসটা কী। তো দেখো, আমি প্রথমে জ্ঞানমূলক নিয়ে আলোচনা করি যে জ্ঞানমূলক টোটাল কয়টা আছে, তাহলে আমাদের সেই একটা স্পিডে আমরা আগাতে পারবো। 68টা জ্ঞানমূলক আছে, ঠিক আছে। 68 মিনিট লাগবে, ভয় পেও না। দেখো, কোষ কী। কোষ একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীবজ কার্যকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। অবস্থান ও কার্যভেদে কোষ কত প্রকার? অবস্থান ও কার্যভেদে কোষ দু প্রকার, দেহকোষ, জননকোষ। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো নিয়ে। তো আদিকোষ কি? যে কোষের কোনো আবরণে বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণে বেষ্টিত মেমোব্রেন বাউন্ড অন্য কোনো অঙ্গাণুও থাকে না, তাদেরকে আদিকোষ বলে। উদাহরণ ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। প্রকৃত কোষ কি? দেখো, সুগঠিত অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষই প্রকৃত কোষ। জননকোষ কি? যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জননকোষ বলে। শুক্রাণু ও ডিম্বাণু জননকোষের উদাহরণ। সাইক্লোসিস কি? কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকেই আবর্তন বা সাইক্লোসিস বলে। কোষ গহ্বর কাকে বলে? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে ফ্লুইডপূর্ণ ও আবরণীযুক্ত যে অঙ্গাণু দেখা যায় তাকেই কোষ গহ্বর বলে। মাইসেলি কি? কোষ প্রাচীরের অসংখ্য লম্বা শৃঙ্খলিত সেলুলোজ অণু সমান্তরালভাবে এবং পরস্পর যুক্ত হয়ে প্রথমে পাকানো সুতার মতো সূক্ষ্ম অনুসূত্র বা ফিতার মতো গঠন তৈরি করে, তাকে মাইসেলি বলে। ক্রিস্টালাইন মাইসেলি কাকে বলে? ক্রিস্টালাইন মাইসেলি হলো সেলুলোজ চেইন দ্বারা গঠিত একটি গঠন, যা কোষপ্রাচীরের ক্ষুদ্র গাঠনিক একক হিসেবে বিবেচিত হয়। প্রায় 100টি সেলুলোজ চেইন একত্রিত হয়ে একটি ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। ওকে, সাইটোসোল কি? সাইটোপ্লাজমের মাতৃকা হলো একটি অর্ধতরল দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী কলয়েডাল তরল পদার্থ, একে সাইটোসোল বলা হয়। সাইটোপ্লাজম কি? নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো সাইটোপ্লাজম। প্লাজমোডেজমাটা কি? দুটি পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, এই সংযোগকে প্লাজমোডেজমাটা বলে। মধ্যপর্দা কি? কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তাকে মধ্যপর্দা বলে। পিট বা কূপ কাকে বলে? মধ্যপর্দার ওপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্ভের সৃষ্টি হয় তাকে পিট বা কূপ বলে। পিটোমেমোব্রেন কি? পিট মধ্যবর্তী স্থানে অবস্থিত মধ্যপর্দাকে পিটোমেমোব্রেন বলে। একটোপ্লাজম কাকে বলে? কোষ পর্দা সংলগ্ন অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিস্থ অঞ্চলকে একটোপ্লাজম বলে। একক পর্দা কি? প্লাজমা মেমোব্রেন সহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণী পর্দাকে ইউনিট মেমোব্রেন বা একক পর্দা বলা হয়। অটোফ্যাগি কি? তীব্র খাদ্যভাবের সময় লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলো বিনষ্ট করে দেয়, এই কাজকেই বলে অটোফ্যাগি বা স্বগ্রাসী। অটোলাইসিস কি? কোষ বা দেহ প্রতিকূল অবস্থায় পতিত হলে সম্পূর্ণ কোষ বা দেহকে ধ্বংস করার প্রক্রিয়াই হলো অটোলাইসিস। ঠিক আছে, এবার যদি আমরা দেখি রাইবোজোম কি? সকল প্রকার জীবকোষে ক্ষুদ্র দানাদার অসংখ্য যে অঙ্গাণু আমিষ সংশ্লেষণে নিযুক্ত থাকে তাকে রাইবোজোম বলে। কোন অঙ্গাণুকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয়? রাইবোজোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ কোষের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষণে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা রাইবোজোমের প্রধান কাজ। ভেসিকল কি? গোলকি বডির সিস্টারনির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোই হলো ভেসিকল। প্লাস্টিড কি? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সাধারণত বর্ণকণাযুক্ত যে অঙ্গাণু দেখা যায় তাই প্লাস্টিড।
ক্লোরোপ্লাস্ট সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, সবুজ পাতা ও কচি কাণ্ডের কোষে ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। এবং ক্লোরোপ্লাস্ট কি? সবুজ বর্ণের প্লাস্টিডগুলোকেই বলা হয় ক্লোরোপ্লাস্ট। দেখো, ক্রোমোপ্লাস্ট কি? সবুজ ভিন্ন অন্য সকল বর্ণের প্লাস্টিড, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট নামে পরিচিত। এবং লিউকোপ্লাস্ট কাকে বলে? বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। অ্যামাইলোপ্লাস্ট কি? স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট বলে। ইলায়োপ্লাস্ট কি? তেল ও চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়োপ্লাস্ট বলে। অ্যালিউরোপ্লাস্ট কি? প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট বলে। গ্রানাম কি? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে নিহিত অসংখ্য থলে সদৃশ্য চাকতির সমন্বয়ে গঠিত একটি স্তম্ভকে গ্রানাম বলা হয়। থাইলাকয়েড কি? ক্লোরোপ্লাস্টের স্ট্রামার ভেতরে ক্লোরোফিল বহনকারী ঝিল্লিযুক্ত অনেকগুলো গঠন থাকে, এদেরকে থাইলাকয়েড বলে। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুকে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয়, সে অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার আন্ত আবরণীটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, এদের ক্রিস্টি বলে। অক্সিজোম কি? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে বহু সবৃন্তক বৃত্তাকার বস্তু থাকে, এদেরকে অক্সিজোম বলা হয়। টনোপ্লাস্ট কাকে বলে? প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে টনোপ্লাস্ট বলে। হিল বিক্রিয়া কি? সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন এর উৎস পানি নাকি কার্বন ডাইঅক্সাইড তা জানার জন্য রবিন হিল যে পরীক্ষা করেন তাকে হিল বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াটি হচ্ছে যে একটা অজৈব জারকের সাথে পানি মিশ্রিত করা হয়, সেটা আলো এবং ক্লোরোফিল প্রভাবক হিসেবে ব্যবহার করে অজৈব জারকের সাথে হাইড্রোজেন এবং হাফ অণু কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, সেন্ট্রোস্ফিয়ার কি? সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পর্দাকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওল ধারণ করে। পলিরাইবোজোম কি? সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোজোম বলে। কোষের প্যাকেজিং কেন্দ্র কি? গোলগি বডিকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। স্যাটেলাইট কি? দেখো, কোনো কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায়। ক্রোমোজোমের প্রান্তের দিকের এই গোলাকৃতি অংশকে স্যাটেলাইট বলে। কোষীয় কঙ্কাল কি? সকল প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যবর্তী স্থানে কতগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে, তো এদেরকে কোষীয় কঙ্কাল বা স্কেলিটন বলে। তো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি? যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত তাকেই মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। তো হায়ালোপ্লাজম কি? দেখো, সাইটোপ্লাজমের অর্ধতরল অর্ধস্বচ্ছ দানাদার ও সমধর্মী কলোডীয় পদার্থটি হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা বা হায়ালোপ্লাজম। এরপর প্রশ্ন আসতে পারে যে মাইক্রোভিলাই কি? সেটা হচ্ছে যে তোমার অন্ত্রের এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তের কোষঝিল্লি অন্ত্রগহ্বরে অসংখ্য ক্ষুদ্রাকৃতি অভিক্ষেপ তৈরি করে, এই অভিক্ষেপগুলোকে মাইক্রোভিলাই বলে। ক্যারিওলিম্ফ কাকে বলে? নিউক্লিয়ার মেমোব্রেনের আবদ্ধ স্বচ্ছ অর্ধতরল ও দানাদার তরল পদার্থকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ বলে। ফ্যাগোজোম কাকে বলে? প্লাজম বা মেমোব্রেন থেকে সৃষ্ট ও বিচ্যুত এবং গৃহীত কঠিন বস্তু সহ আবরণীবদ্ধ সাইটোপ্লাজমীয় কণাকে ফ্যাগোজোম বলে। জীবের বিপাক কি? জীবের দেহ কার্যক্ষম রাখার জন্য কোষের অভ্যন্তরে প্রতি মুহূর্তে যে হাজার হাজার বিক্রিয়া ঘটে তাই সম্মিলিতভাবেই জীবের বিপাক। আচ্ছা, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম থেকে বিভিন্ন ক এবং খ প্রশ্ন আসতে পারে। তো জ্ঞানমূলক যেগুলো আসতে পারে সেটা হচ্ছে যে বংশগতীয় বস্তু কাকে বলে? কোষের অভ্যন্তরে অবস্থানকারী যে জটিল জৈব বস্তু জীবের চারিদিক বৈশিষ্ট্যগুলোর বংশ পরম্পরায় অবস্থান করে তাকে বংশগতীয় বস্তু বলে। তো নিউক্লিয়াসকে আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন, সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। ক্রোমাটিড কাকে বলে? প্রতিটি ক্রোমোজোমের লম্বালম্বিভাবে যে দুটি অংশে বিভক্ত হয় এদের প্রতিটিকে ক্রোমাটিড বলে। সেন্ট্রোমিয়ার কি? মিওসিসের মেটাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমে যে গোলাকৃতি বর্ণহীন ও সংকুচিত স্থান দেখা যায় তাকে সেন্ট্রোমিয়ার বলে। ইউক্রোমাটিন কাকে বলে? ক্ষারীয় রঞ্জক দিয়ে রঞ্জিত করলে ক্রোমোজোমের যে অংশ হালকা বর্ণ ধারণ করে তাকে ইউক্রোমাটিন বলে। স্যাটেলাইট কি? কোনো কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্রক দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায়। তো ক্রোমোজোমের প্রান্তের দিকে এই গোলাকৃতি অংশকে স্যাটেলাইট বলা হয়। আচ্ছা,
নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ আরএনএ, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। পিউরিন কি? 2 রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন। তো নিউক্লিক অ্যাসিডে 2 প্রকার পিউরিন ক্ষারক থাকে, যথা অ্যাডেনিন এবং গুয়ানিন। তো রাইবোনিউক্লিক অ্যাসিড কাকে বলে? তো যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলো গাঠনিক উপাদান রূপে রাইবোজ শর্করা এবং অন্যতম বেজ হিসেবে ইউরাসিল থাকে, তাকেই রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। নিউক্লিওসাইড কি অথবা নিউক্লিওসাইড কাকে বলে? দেখো, এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগকেই বলা হয় নিউক্লিওসাইড। আচ্ছা, নিউক্লিওটাইড কি? এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক, এক অণু পেন্টোজ সুগার এবং এক অণু অজৈব ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে। নিউক্লিওটাইড ট্রিপলেট কাকে বলে? 3টি করে নিউক্লিওটাইডের এক একটি বিশেষ বিন্যাস বা ট্রাইনিউক্লিওটাইড অনুক্রমকে কোডন বা নিউক্লিওটাইড ট্রিপলেট বলে। ডিএনএ ও আরএনএ এর পূর্ণরূপ কি? দেখো, ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো টিআরএনএ কাকে বলে? যেসব টিআরএনএ জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে সেগুলোকে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ বলে। জিআরএনএ কি? যেসব আরএনএ কিছু ভাইরাস দেহে বংশবৃদ্ধি উপাদান হিসেবে কাজ করে সেগুলো হচ্ছে জেনেটিক আরএনএ বা জিআরএনএ। সেন্ট্রাল ডগমা কি? দেখো, সেন্ট্রাল ডগমা হচ্ছে যে বংশগতির তথ্যসমূহ প্রবাহিত হয়, বংশগতির তথ্যসমূহ প্রবাহিত হয় ডিএনএ থেকে আরএনএতে এবং আরএনএ থেকে প্রোটিনে, আর প্রোটিন জীবের সকল বৈশিষ্ট্য প্রকাশ করে। এ তথ্য প্রবাহ প্রক্রিয়াকে সেন্ট্রাল ডগমা বলা হয়। ওকে, অ্যান্টিকোডন কি? টিআরএনএ অণুর 3টি বেস বা এমআরএনএ এর পরিপূরক কোডনের সাথে যুক্ত হতে যে সক্ষম সেই বেস ট্রিপলেটকে অ্যান্টিকোডন বলা হয়। ডিএনএ অণুর ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নিয়ে যদি আমরা আলোচনা করি, সেখানে আমরা পাবো যে রেপ্লিকেশন কাকে বলে। দেখো, যে প্রক্রিয়ায় একটি ডিএনএ ডাবল হেলিক্স হতে পূর্বানুরূপ 2টি অণুর সৃষ্টি হয় তাকে ডিএনএর প্রতিলিপি বা রেপ্লিকেশন বলা হয়। ওকে, ট্রান্সক্রিপশন কি অথবা ট্রান্সক্রিপশন কাকে বলে? এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। সো দেখো, প্রোটিন সংশ্লেষণের আগে কোষের নিউক্লিয়াসের ভিতর ডিএনএ অণুর একটি সূত্রক ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজে লাগিয়ে যে প্রক্রিয়ায় এমআরএনএ সূত্রের অনুলিপি ঘটে তাকে ট্রান্সক্রিপশন বলে। এসএসবিপি কি? এটা হচ্ছে যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তারপরে তোমার স্প্লাইসিং কি? স্প্লাইসিং হলো প্রকৃত কোষে নতুন সংশ্লেষিত এমআরএনএ থেকে ইন্ট্রন তথা নন কোডিং অঞ্চলাংশ কেটে বাদ দেওয়া এবং সমস্ত একজন অংশ একসাথে নিয়ে এসে সংযুক্ত করে দেওয়া, একেই হচ্ছে যে জিন স্প্লাইসিংও বলা হয়। ওকে, সো লাস্ট টপিক হচ্ছে যে জেনেটিক কোডন ও জিন। দেখো, জেনেটিক কোডন জিনিসটা কি? সো জেনেটিক কোডন জিনিসটা যদি আমরা একটু বলি, ডিএনএ অণুর নাইট্রোজেন বেস সিকোয়েন্স ও প্রোটিন অণুতে অ্যামিনো অ্যাসিডের ক্রমের মধ্যে যে সাংকেতিক সম্পর্ক থাকে তাকে জেনেটিক কোড বলে। জিনোম কি অথবা জিনোম কাকে বলে? কোনো প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের একসেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। জিন কি অথবা জিন কাকে বলে? জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। সিস্ট্রন কাকে বলে? ডিএনএ অণুর যে অংশ বিশেষ একটি পলিপেপটাইড চেইন এর সকল তথ্য সংরক্ষণ করে তাকে সিস্ট্রন বলে। এবং অপেরণ কি? আদি কোষে জিন প্রকাশের ইউনিটকেই বলা হয় অপেরণ। 4টি অংশ নিয়ে অপেরণ গঠিত হয়, যথা গাঠনিক জিন, উদ্দীপক জিন, চালক জিন ও নিয়ন্ত্রণ জিন। সো এখানে যদি আমরা এখন অনুধাবনমূলক প্রশ্ন যদি দেখি, অনুধাবনমূলক প্রশ্নের টপিক হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, নিউক্লিয়াস ও ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ও আরএনএ, ডিএনএ অনুলিপন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন এবং জেনেটিক কোডন ও জিন। টোটাল 37টা মতো অনুধাবনমূলক প্রশ্ন আছে। তো এগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে বলা যায় যে দেখো,
সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? তুমি বলতে পারো যে কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমই কোষের তথ্য তথা দেহের সকল মৌলিক ও জৈবিক কার্যাবলী সম্পাদনা করে থাকে। এতেই জীবনের সব গুণাবলী বিদ্যমান, আর এজন্যই বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে পিট পেয়ার বলতে কী বোঝায়? তো সাধারণত মধ্যপর্দার ওপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাই হলো কূপ। তো এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। তো দুটি পাশাপাশি কোষের কূপও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে। তো মধ্যপর্দা থেকে পিট মেমোব্রেন বলে। মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলে। কেন কোষ প্রাচীর উদ্ভিদের বিশেষায়িত অংশ? দেখো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বিশেষ অংশ। উদ্ভিদ কোষের মধ্যপর্দা এবং কোষঝিল্লির অর্থাৎ প্লাজমা মেমোব্রেন মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান। তো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের কাজ হলো কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত হতে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকার কারণে সহজেই উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে পার্থক্য করা যায় না, যা এটিকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হিসেবে বিশেষায়িত করে। প্রশ্ন আসতে পারে যে কোষ কেন জীবদেহের গঠন ও কার্যের একক? তো কোষকে জীবদেহের গঠন ও কার্যের একক বলা হয় কারণ প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয় এবং পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। কোষের ভেতরেই জীবের জীবনধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। কোষ হলো জীবনের মৌলিক ও বংশগতির একক। ভেদবার্গ একক বলতে কি বোঝায়? দেখো, কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধক্ষেপ জমা হয়। তো সেন্ট্রিফিউজ করাকালে বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে এস দিয়ে বোঝানো হয়। তো এস হলো ভেদবার্গ একক। তো সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলা হয়। রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ রাইবোজোম প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার কোষে পাওয়া যায়। তো যেসব কোষে প্রোটিন সংশ্লেষ ঘটে সেসব কোষে রাইবোজোম পাওয়া যায়। রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। ইউক্যারিওটিক কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমোব্রেন ও প্লাজমা মেমোব্রেনের গায়ে সংযুক্ত থাকে এবং সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। এছাড়া নিউক্লিয়াস, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার মাতৃকায় যুক্ত অবস্থায় থাকে। রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় অথবা রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন? ব্যাখ্যা করো। দেখো, কেন্দ্রীয় অঙ্গাণু রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কারণ কোষের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষণে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা রাইবোজোমের প্রধান কাজ। তো রাইবোজোম এমআরএনএ আবদ্ধ করে টিআরএনএ এর মাধ্যমে প্রেরিত সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে পলিপেপটাইড চেইন গঠনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। তো ফটোসিনথেটিক ইউনিট বলতে কি বোঝায়? দেখো, ফটোসিনথেটিক ইউনিট বলতে হলো সংশ্লেষণের একটি কার্যকরী একক যা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমোব্রেনের ভেতরের গাত্রে থাকে। মেমোব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট থাকে। তো প্রতি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এর প্রায় 300 থেকে 400টি অণু থাকে। এছাড়া বিভিন্ন ধরনের এনজাইম, মেটাল, আয়ন, ফসফোলিপিড, কুইনন, সালফোলিপিড ইত্যাদি থাকে। তো এই ইউনিট আলোকরশ্মি শোষণ করে এবং সেই শক্তিকেই রাসায়নিক বিক্রিয়ার ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। এখন ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয় কেন? প্রশ্ন আসতে পারে। দেখো, ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয় কারণ ক্লোরোপ্লাস্ট সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ ও প্রাণীর অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? ব্যাখ্যা করো। অথবা আত্মঘাতী থলিকা বলতে কি বোঝায়? দেখো, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলে। এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে এবং বিগলনকারী এনজাইম সমূহে কে আবদ্ধ করে কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। তো এরাই জীবদেহের অকেজ কোষ সমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলেই এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়। তো দেখো, সিমিলার কোশ্চেন আসতে পারে যে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ ব্যাখ্যা করো বা লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? সেম অ্যান্সার। এখন কোষের গোলজি বস্তুকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়? দেখো,
গোলজি বস্তু একটি বিপাকীয় সক্রিয় অঙ্গাণু এবং এরা কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। তো কোষে উৎপাদিত প্রোটিন ও লিপিডের মতো বৃহৎ অঙ্গাণুগুলোকে প্রক্রিয়াজাত ঝিল্লিবদ্ধ করা গোলজি বস্তুর প্রধান কাজ। এজন্য একে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। এছাড়াও গোলজি বস্তু কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু অর্থাৎ ভেসিকল কোষের পরিধির দিকে প্লাজমা মেমোব্রেন পর্যন্ত নিয়ে যায়, তাই গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়। কোশ্চেন আসতে পারে যে র্যাফাইড কি ব্যাখ্যা করো। দেখো, ওলকচু, মানকচু প্রভৃতি উদ্ভিদের কাণ্ড ও পত্রবৃন্তের কোষে সূচের আকৃতি বিশিষ্ট ক্যালসিয়াম অক্সালেটের কেলাস দেখা যায়। তো এগুলো র্যাফাইড নামে পরিচিত। এই র্যাফাইডের জন্যই কচু খেলে গলা চুলকায়। উদ্ভিদের আত্মরক্ষামূলক কাজে র্যাফাইড ব্যবহার করা হয়। দেন কোশ্চেন আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন, অথবা কোষের শক্তিঘর বলতে কি বোঝায়। দেখো, শ্বসন কাজের জন্য বিভিন্ন এনজাইম ও কোএনজাইম মাইটোকন্ড্রিয়া থেকে পাওয়া যায়। গ্লাইকোলাইসিস ছাড়াও শ্বসনের সবকটি বিক্রিয়া যথা ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র ইত্যাদি মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সম্পন্ন হয়। তো মাইটোকন্ড্রিয়া শক্তির নিয়ন্ত্রিত নির্গমন নিশ্চিত করে। মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপন্ন হয় বলেই একে কোষের শক্তিঘর বলা হয়। দেখো, লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় কেন। উদ্ভিদের মূল, ভূনিম্নস্থ কাণ্ড প্রভৃতি যেসব অঙ্গে সূর্যালোক পৌঁছায় না সেসব অঙ্গে কোষের লিউকোপ্লাস্ট ঘটে। তো লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় কারণ এতে কোনো রঞ্জক পদার্থ থাকে না। এখন দেহকোষ ও জনন কোষের মধ্যে চারটি পার্থক্য কোশ্চেন আসতে পারে। এখন দেহকোষ কি? জীবের সমস্ত দেহে দেহকোষ থাকে। দেহের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের হতে পারে। দেহকোষ ডিপ্লয়েড, মাইটোসিস প্রয়োজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। জনন কোষের চারটা বৈশিষ্ট্য কি হতে পারে? জনন কোষের চারটা বৈশিষ্ট্য হতে পারে, জনন কোষ কেবল জননাঙ্গে থাকে। তারপরে বৈশিষ্ট্য হতে পারে যে জনন কোষ দুই ধরনের, যথা শুক্রাণু, ডিম্বাণু। জনন কোষ হ্যাপ্লয়েড, মিওসিস, বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। আচ্ছা, এর পরের কোশ্চেন আসতে পারে যে সাইটোসোলের চারটি কাজ লেখো। এখন সাইটোসোলের চারটি কাজ হচ্ছে কোষ অঙ্গাণু ও কোষের অন্তস্থ বস্তু ধারণ করে, আবর্তন গতির সাহায্যে কোষ অঙ্গাণুগুলোকে কোষের এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করে, খাদ্যের সারাংশ, এনজাইম, হরমোন ইত্যাদিকে কোষের বিভিন্ন অংশে সরবরাহ করে এবং কোষের বিভিন্ন বিপাক ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল হিসেবে কাজ করে। সুন্দর একটা কোশ্চেন আসতে পারে যে ফুলের পাপড়ি কেন রঙিন হয়। দেখো, স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গই হলো প্লাস্টিড। সবুজ ব্যতীত রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। এই ক্রোমোপ্লাস্ট ক্যারোটিন, কমলা, লাল এবং জ্যান্থোফিল হলুদ পিগমেন্টের জন্য রঙিন হয়। তো উদ্ভিদের বর্ণময় অঙ্গ সমূহ যেমন ফুলের পাপড়িতে ক্রোমোপ্লাস্ট থাকে, এজন্য ফুলের পাপড়ি রঙিন হয়। তো গোলজি বস্তুর সমার্থক নামগুলো লেখো। গোলজি বস্তুর সমার্থক নামগুলো নিম্নরূপ: গোলজি কমপ্লেক্স, গোলজি অ্যাপারেটাস, ডিকটিওজোম, ইডিওজোম এবং লাইপোকন্ড্রিয়া। ক্রিস্টালাইন মাইসেলি কিভাবে গঠিত হয়? সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ চিনির অসংখ্য অণু দিয়ে গঠিত। 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। তো এরূপ প্রায় 100 সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। তো কখন একটি প্রোটিন ট্রান্সফার প্রোটিন হিসেবে বিবেচিত হয়? দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি প্রোটিন ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে বিবেচিত হয়: ঝিল্লির এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠ পর্যন্ত ব্যাপ্ত এক বা একাধিক সুনির্দিষ্ট গাঠনিক স্থান থাকে। প্রোটিন তার অবস্থান পরিবর্তন করে না, শুধু আকৃতি পরিবর্তন করেই পরিবহনের কাজ সম্পন্ন করে। ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয়ে থাকে কেন? দেখো, ক্লোরোপ্লাস্ট সবসময় সবুজ রঙের হয়ে থাকে এর কারণ ক্লোরোপ্লাস্টের ভিতর ক্লোরোফিল নামক দানাদার পদার্থ থাকে। ক্লোরোফিলের বর্ণ সবুজ, তাই ক্লোরোফিলের জন্য ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়। দেখো, এন্ডোপ্লাজমিক জালিকার রাসায়নিক গঠন লেখো। এটা যদি প্রশ্ন আসে উত্তরটা কি লিখবা? উত্তর তোমরা লিখতে পারো যে এন্ডোপ্লাজমিক জালিকার পর্দা লিপোপ্রোটিন জাতীয়, এদের লিপিড হলো ফসফোলিপিড। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার গাত্রে যে রাইবোজোম থাকে সেখানে 50% প্রোটিন, 50% আরএনএ থাকে। এছাড়াও এতে বিভিন্ন প্রকার এনজাইম থাকে। তারপরে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে কি বুঝো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম থাকলে তাকে অমসৃণ বা দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। প্রোটিন বিপাক হয় এমন কোষে যেমন অগ্নাশয় কোষ, মিউকাস কোষ ইত্যাদি অবস্থান করে। তো এরা কখনো কখনো নিউক্লিয়ার মেমোব্রেন সংলগ্ন থাকে। এদের প্রধান কাজ প্রোটিন ও এনজাইম সংশ্লেষ, এছাড়া লাইসোজোম উৎপাদন ও ক্যালসিয়াম সঞ্চয় করে। এখন
ক্রোমোপ্লাস্টের কাজ কি? দেখো, ক্রোমোপ্লাস্ট ফুলের বিভিন্ন অঙ্গে অবস্থান করে কীটপতঙ্গ সহ উচ্চ শ্রেণীর প্রাণীদের আকৃষ্ট করে, এর ফলে পরাগায়ন সহজতর হয়। এছাড়াও ফল ও বীজ বিস্তরণের জন্য এরা প্রাণীদের আকৃষ্ট করে। কোষীয় কঙ্কাল কিভাবে গঠিত হয়? সকল প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর অন্তর্বর্তী স্থানে কতকগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে। এদেরকে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলে। তো সাধারণত প্রোটিন নির্মিত 3 ধরনের সূত্রক নিয়ে কোষীয় কঙ্কাল গঠিত। এগুলো হলো মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরা কোষীয় চলনে এবং সেন্ট্রিওল, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে প্রবেশ করছি, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। দেখো, ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস করো। কি করব? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার: মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হয়ে গেছে। তারপরে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ কে প্রশ্ন আসতে পারে। নিউক্লিওটাইড বলতে কি বোঝো? জাস্ট এক কথায় উত্তর: এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগকে বলা হয় নিউক্লিওসাইড। একটু প্যারা দিয়ে, এক অণু নিউক্লিওসাইড এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠন করে এক অণু নিউক্লিওটাইড। অন্যভাবে বলা যায় নিউক্লিওসাইডের ফসফেট অ্যাস্টার হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডই হলো নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক। শেষ নাকি? ডিএনএর জৈবিক গুরুত্ব লেখো, প্রশ্ন আসতে পারে। দেখো, ডিএনএর জৈবিক গুরুত্ব নিম্নরূপ, লিখে দিবা। তারপর তুমি লিখতে পারো যে ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ডিএনএ প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ডিএনএ প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে জীবের জাতিসত্তা অটুট রাখে এবং ডিএনএ প্রজাতির শনাক্তকরণে ভূমিকা রাখে। কোয়েশ্চেন আসতে পারে যে ডিএনএকে বংশগতি ধারক ও বাহক বলা হয় কেন? দেখো, নিম্নলিখিত কারণে ডিএনএকে বংশগতি ধারক এবং বাহক বলা হয়। এটা তুমি অ্যান্সারে লিখবা তুমি। তারপরে লিখবা যে ডিএনএ দ্বারাই কোষ বিভাজনের সময় এক নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়। ডিএনএ বংশগতির সর্বপ্রকার জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে। কোনো জীবের সব কোষে যে কোনো ধরনের জৈবিক সংকেতের প্রেরকই হচ্ছে ডিএনএ। তো ডিএনএ কোনো জীবের সব কোষে যে কোনো ধরনের জৈবিক সংকেতের প্রেরক হচ্ছে ডিএনএ। তো ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট ধরনের প্রোটিন সংশ্লেষ করে। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে না, রাইবো নিউক্লিয় প্রোটিন কিভাবে সংশ্লেষিত হয়? দেখো, কোনো কোষের সমুদয় আরএনএ অণুর 70 থেকে 90% রাইবোজোমাল আরএনএ। এরা রাইবোজোমাল অবস্থান করে। রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবো নিউক্লিয় প্রোটিন গঠন করে। তো ডিএনএকে ক্রোমাটিন পদার্থ বলা হয় কেন? তো ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ। সেজন্য কোষের অধিকাংশ ডিএনএ নিউক্লিয়াসের ক্রোমোজোম অবস্থান করে। এসব কারণে ডিএনএকে ক্রোমাটিন পদার্থও বলা হয়। আচ্ছা, ডিএনএ অনুলিপন বা ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন, এর মধ্যে যদি আমরা দেখি যে ডিএনএ প্রুফ রিডিং বলতে কি বুঝো? দেখো, ডিএনএ রেপ্লিকেশনে নতুন স্ট্র্যান্ড তৈরিকালে ভুল নিউক্লিওটাইডের সংযুক্ত হয়ে যেতে পারে। যেমন এটির সাথে এর সাথে টি, এর স্থলে এর সাথে সি হয়ে যেতে পারে। তো ডিএনএ এর নিজস্ব নিয়ন্ত্রণে ভুল ধরার জন্য যে ব্যবস্থা রয়েছে তাকে ডিএনএ প্রুফ রিডিং বলা হয় এবং এই ধরনের ভুলকে বলা হয় মিসম্যাচ। তো ভুল ধরা পড়লে তা মেরামত করে নিয়ন্ত্রণ নেওয়ারও ব্যবস্থা আছে। যেমন এটি এর সাথে সি যুক্ত হয়ে থাকলে মেরামতের মাধ্যমে সিকে সরিয়ে দিয়ে টি অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। তো ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন দিয়ে গঠিত রিপেয়ার কমপ্লেক্স নতুন গঠিত স্ট্র্যান্ড ধরে অগ্রসর হতে থাকে এবং কোথাও কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করে দেয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসতে পারে স্প্লাইসিং বলতে কি বুঝো? সো দেখো, প্রকৃত কোষের ক্ষেত্রে নবসৃষ্ট এমআরএনএকে প্রি এমআরএনএ বলে, যা থেকে বিশেষ প্রক্রিয়ায় কার্যকর এমআরএনএ তৈরি হয়। কিন্তু আদিকোষে নবসৃষ্ট এমআরএনএ সরাসরি ট্রান্সলেশন শুরু করে। তো প্রকৃত কোষে জীবে নবসৃষ্ট এমআরএনএর সকল নিউক্লিওটাইড প্রোটিন সংশ্লেষণের জন্য সংকেত বহন করে না। তো এখানে সংকেতবাহী অংশকে এক্সন এবং সংকেতবিহীন অংশকে ইন্ট্রন বলে। তো সকল ইন্ট্রনকে এনজাইমের সাহায্যে কেটে অপসারণ করা হয় এবং পার্শ্ববর্তী এক্সনগুলোকে পুনরায় জোড়া দিয়ে সংযুক্ত করা হয়। তো এই ঘটনাকে সাধারণত স্প্লাইসিং বা জিন স্প্লাইসিং বা আরএনএ প্রক্রিয়াজাতকরণ বলে। কোশ্চেন আসতে পারে যে রেপ্লিকেশন বলতে কি বোঝায়?
যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে তার প্রতিরূপ দুটি ডিএনএ উৎপন্ন হয় তাকে ডিএনএ রেপ্লিকেশন বলে। মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ডিএনএ অণুর প্রতিলিপন সংঘটিত হয়। ডিএনএ অণুর রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, অর্থাৎ নতুন সৃষ্ট ডাবল হেলিক্সের একটি হেলিক্স পুরাতন ও একটি হেলিক্স নতুনভাবে তৈরি হয়। ট্রান্সক্রিপশন কাকে বলে? দেখো, ডিএনএ অণুর একটি সূত্রক থেকে পরিপূরক নাইট্রোজেন বেস সমন্বিত এমআরএনএ সূত্রক সৃষ্টির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। তো অন্যভাবে বলা যায় যে ডিএনএ অণুর জেনেটিক সংবাদ এমআরএনএ অণুতে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন। ডিএনএ ট্রান্সক্রিপশন হচ্ছে এমআরএনএ। এখন ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কি বোঝায়? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াই হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন হলো ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ বা রূপান্তর করা। ডিএনএ থেকে তথ্য বা নির্দেশ কপি করে থাকে এমআরএনএ। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার রন্ধ্রপথে সাইটোপ্লাজমে আগত এমআরএনএ অণু রাইবোজোমের সঙ্গে যুক্ত হলে তখন এই প্রক্রিয়া সংঘটিত হয়। রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয় কেন? রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয় কারণ এই এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স এর একটি অংশ কেটে নেওয়া যায়। তো ডিএনএ অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স থাকে যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়। তো এই এনজাইম তা কেটে দিতে সক্ষম। এ ধরনের এনজাইম প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া কোষে বিদ্যমান থাকে। এদের কাজ হলো ব্যাকটেরিয়াতে আক্রমণকারী ভাইরাল ডিএনএ কেটে দেওয়া। অর্ধসংরক্ষণশীল অনুলিপন কিভাবে তৈরি হয়, অথবা ডিএনএ এর অর্ধসংরক্ষণশীল অনুলিপন বলতে কি বুঝো? এ ধরনের কোশ্চেন আসতে পারে। এটার অ্যান্সার করতে পারো কি, যে একটা মাতৃ ডিএনএ অণু থেকে দুটি নতুন ডিএনএ অণু সৃষ্টি হয়। তো নতুন সৃষ্ট ডিএনএ অণু দুটো প্রত্যেকটিকে একটি মাতৃসূত্র এবং অন্যটি নতুন সূত্র থাকে। তো এজন্যই একে অর্ধসংরক্ষণশীল অনুকল্প বা পদ্ধতি বলে। এখন কোষ বিভাজন শুরু হওয়ার আগে ইন্টারফেস পর্যায়ে একটি ডিএনএ ডাবল হেলিক্স থেকে দুটি ডাবল হেলিক্স তৈরি করে। তো এটি হলো ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন। তো কোষ চক্রের এস ধাপে ডিএনএ এর রেপ্লিকেশন সম্পন্ন হয়। ডিএনএ অণুর রেপ্লিকেশন হয়ে থাকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। তো অর্থাৎ নতুন সৃষ্ট ডাবল হেলিক্স এর একটি হেলিক্স থাকবে পুরাতন এবং একটি হেলিক্স হবে নতুনভাবে সৃষ্ট। সো প্রশ্ন আসতে পারে যে তোমার আরও কোশ্চেন আসতে পারে কেমন, যেমন ডিএনএ রেপ্লিকেশন কীভাবে হয় একটা কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন নিম্নলিখিত তিনটিভাবে সম্পন্ন হতে পারে, লিখবা। তারপরে সেটা কি, হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন, সম্পূরক সৃষ্টি এবং ছাঁচের ক্ষারকের অনুক্রম অনুসারে সম্পূরক ক্ষারকের বিন্যাস ও হাইড্রোজেন বন্ডের সৃষ্টি। ট্রান্সলেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, এটা তুমি বলতে পারো যে নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করার মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। রাইবোজোমের সাথে এমআরএনএ এর বন্ধনে, অ্যামিনো অ্যাসিড সক্রিয়করণ ও টিআরএনএ এর সংযুক্তি, পলিপেপটাইড শৃঙ্খল আরম্ভকরণ, শৃঙ্খলের প্রলম্বন এবং শৃঙ্খলের সমাপ্তিকরণের মাধ্যমে। তো জিন এবং জেনেটিক কোডটা দেখো। জেনেটিক কোড বলতে কি বোঝো? দেখো, জেনেটিক কোডন হচ্ছে একটি 3 লেটার বা 3টি নিউক্লিওটাইড বা বেস কোড যা ডিএনএ অণুতে পরস্পর একত্রে বিন্যস্ত থাকে। তো ডিএনএ অণুতে অবস্থিত 3 লেটার কোড প্রথমে রূপান্তরিত হয়ে এমআরএনএ অণুতে 3 লেটার কোডন হিসেবে সজ্জিত হয়। এমআরএনএ অণু 3 লেটার কোডন টিআরএনএ এর মাধ্যমে সঠিক অ্যামিনো অ্যাসিডটি বেছে নিয়ে প্রোটিন অণুতে সংযুক্ত করে। কাজে ধারাবাহিকভাবে সজ্জিত প্রতি 3টি বেস গুচ্ছ এবং এরা যে সঠিক অ্যামিনো অ্যাসিড নির্বাচন করে তার মধ্যে একটি সুনির্দিষ্ট কোডিং সম্পর্ক হলো জেনেটিক কোড। তো ডিএনএ বা আরএনএ বেস সমূহ এর মাধ্যমে জেনেটিক কোড প্রকাশ করা যায়। কি বুঝলে কিনা জানি না, তবে পরবর্তী কোশ্চেনটা আসতে পারে যে জেনেটিক কোডন সমূহ সার্বজনীন ব্যাখ্যা করো। দেখো, জেনেটিক কোড হলো একটি 3 লেটার বা 3টি নিউক্লিওটাইড বা বেস কোড যা ডিএনএ অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে। তো জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টি ট্রিপলেট অর্থাৎ 3টি বেস এর গুচ্ছ নিয়ে গঠিত। এই ট্রিপলেটকে কোডন বলা হয়। তো একটি কোডন একটি অ্যামিনো অ্যাসিড কোড বা নির্দেশ করে। জেনেটিক কোডন সমূহ সার্বজনীন অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য এবং সেই আদিকাল থেকে শত বিবর্তন ধারা অতিক্রম করে এখনও একই রকম আছে। ট্রিপলেট কোডন বলতে কি বোঝায়, অথবা কোডন বলতে কি বোঝো? দেখো, অ্যামিনো অ্যাসিডের সংকেত গঠনকারী 3টি নাইট্রোজেন বেজের সমন্বয়ে গঠিত
গ্রুপকে বলা হয় ট্রিপলেট কোডন। প্রতিটি জেনেটিক কোডই হলো এক একটি ট্রিপলেট কোডন। প্রতিটি ট্রিপলেট কোডন একটি সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। জেনেটিক জেনেটিক কোডকে ট্রিপলেট বলা হয় কেন? সেটা হচ্ছে যে ডিএনএ অণুতে পর্যায়ক্রমিকভাবে সজ্জিত প্রতি 3টি নিউক্লিওটাইডের মধ্যে একটি গোপন কোড বা সংকেত নিহিত থাকে। ডিএনএ অণু থেকে যখন এমআরএনএ ট্রান্সক্রাইব হয় তখন এই গোপন কোড এমআরএনএ অণুতে চলে আসে। তো ডিএনএ এর 3টি নিউক্লিওটাইডের বিপরীতে যে 3টি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড এমআরএনএ অণুতে সজ্জিত হয়, এই 3টিকে একত্রে বলা হয় ট্রিপলেট। তো জেনেটিক কোড সর্বদা 3 অক্ষর বিশিষ্ট হয় বলে ট্রিপলেট কোড বলা হয়। সমাপ্তি কোড বলতে কি বোঝায়? যেসব কোডন দ্বারা প্রোটিন সংশ্লেষণের ট্রান্সলেশন দশার বা পলিপেপটাইড শিকল সৃষ্টির সমাপ্তি ঘটে তাদের বিরাম কোড বা টার্মিনেশন কোড বলে। ইউএএ, ইউএজি, ইউজিএ কোডন হলো বিরাম কোডন। তো এরা অ্যামিনো অ্যাসিড সৃষ্টির জন্য কোড সংকেত প্রদান করে না বলেই এদের অবোধন বা ননসেন্স কোডন বলে। তো আমরা মোটামুটি যথেষ্ট হিউজ পরিমাণ জ্ঞানমূলক এবং অনুধাবন নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় যে কেউ যদি এইগুলো ভালো করে শোনে, মনে হয় না যে তার জ্ঞানমূলকে বাঁধবে, অনুধাবনমূলকে বাঁধবে। সো আধা ঘন্টার মধ্যে আমরা সক্ষম হয়েছি প্রায় 45টা জ্ঞানমূলক এবং 45টা অনুধাবনমূলক প্রশ্ন পড়াতে। বিগত বোর্ডগুলোতে 2020 সাল পর্যন্ত, 2019 সাল, 16 সাল পর্যন্ত যতগুলা এই অধ্যায় থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক এসেছিল, আমরা এ টু জেড ডিটেলস সব কিছু নিয়ে আলোচনা করেছি। সো আশা করি তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো আমি ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। তোমরা অবশ্যই সৃজনশীলের ক্লাসটা দেখে নিবা। থ্যাংক ইউ।